হঠাৎ করেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি আরবে পৌঁছে গেছেন। এই ঘটনাটা যতটা সাধারণ মনে হচ্ছে আসলে ততটা নয়, কারণ তিনি এমন এক সময়ে সেখানে গেছেন যখন পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন শক্তির মধ্যে টানাপোড়েন বাড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ স্ট্রেইট অফ হরমুজের উপর। সম্প্রতি ভারতীয় জাহাজগুলোকেও এই এলাকায় নিশানা করা হয়েছে বলে খবর এসেছে, যার ফলে স্বাভাবিকভাবেই ভারত সরকার সতর্ক হয়ে উঠেছে। এই অবস্থার মধ্যেই ডোভালের সৌদি সফরকে অনেকেই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সেখানে গিয়ে তিনি সৌদি আরবের জ্বালানি মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন। বাইরে থেকে দেখলে এটা সাধারণ একটি কূটনৈতিক বৈঠক মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এর গুরুত্ব অনেক বড়, কারণ কূটনীতি কখনোই খোলাখুলি চোখে পড়ে না, আসল খেলা হয় পর্দার আড়ালে। এই মুহূর্তে শুধু ডোভালই নন, ভারতের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও গালফ অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছেন। এস জয়শঙ্কর রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, আর হরদীপ সিং পুরী গেছেন কাতারে। তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একসঙ্গে তিনটি বড় গালফ দেশে সক্রিয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটাই স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারত এখন পুরো মনোযোগ দিয়েছে এই অঞ্চলের দিকে। সরকারিভাবে বলা হচ্ছে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে তেলের সরবরাহ ঠিক রাখা এবং গালফের পরিস্থিতি নিয়ে আলোচনা করা, কারণ যদি স্ট্রেইট অফ হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের মতো দেশের জন্য বড় সমস্যা তৈরি হবে। ভারতের অনেক তেল এই পথ দিয়েই আসে, তাই এই পথ বন্ধ হলে অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন সব কিছুর উপর প্রভাব পড়বে। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়, এর পেছনে আরও বড় খেলা চলছে বলেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন। কিছুদিন আগে খবর এসেছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল সৌদি আরবে আক্রমণ মানেই পাকিস্তানের উপর আক্রমণ ধরা হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে সৌদি আরব যখন সাহায্য চেয়েছে তখন পাকিস্তান সরাসরি সেনা পাঠায়নি, পরে আর্থিক সাহায্যের বিনিময়ে কিছু সেনা পাঠানো হয়েছিল। এই ঘটনায় গালফ দেশগুলোর মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে। এর পাশাপাশি আরেকটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা তাদের দেশে থাকা আমেরিকান সামরিক ঘাঁটি বন্ধ করতে চায়। তাদের মতে এই ঘাঁটির কারণেই তারা হামলার লক্ষ্য হয়ে উঠেছে। তারা এখন নিজেদের নিরাপত্তা নিজেরাই সামালতে চায়। এই সিদ্ধান্তটা অনেক বড়, কারণ এতদিন এই দেশগুলো নিরাপত্তার জন্য অনেকটাই আমেরিকার উপর নির্ভর করত। একই সময়ে কাতার একটি নতুন গ্যাস পাইপলাইনের পরিকল্পনা করছে, যা সরাসরি ভারতের সঙ্গে যুক্ত হবে এবং পুরোপুরি পাকিস্তানকে বাইপাস করবে। এর মানে ভবিষ্যতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ভারতের জন্য নতুন দরজা খুলে যেতে পারে। এই সব কিছু মিলিয়ে একটা বড় ছবি তৈরি হচ্ছে। মনে হচ্ছে ভারত খুব চুপচাপ কিন্তু খুব কৌশলে গালফ দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে, কারণ সবাই বুঝে গেছে স্ট্রেইট অফ হরমুজ চিরদিন খোলা থাকবে না, কখনো না কখনো এই পথ বন্ধ হয়ে যেতে পারে। তাই তার আগেই বিকল্প ব্যবস্থা তৈরি করা দরকার। এই বিকল্প হিসাবে এখন সামনে আসছে রেড সি এর পথ। এই পথ একটু লম্বা হলেও তেল এবং পণ্যের সরবরাহ চালু রাখা সম্ভব। জানা গেছে এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং রাশিয়াও এতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, কারণ রাশিয়া থেকেও অনেক পণ্য এই পথ দিয়েই আসে। এখানেই শেষ নয়, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ভারতের তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহ দেখিয়েছে। তারা এখন আর একমাত্র আমেরিকার উপর নির্ভর করতে চায় না, তারা বিকল্প খুঁজছে, আর ভারত সেই বিকল্প হিসাবে সামনে আসছে। এর ফলে ভারতের জন্য একাধিক সুযোগ তৈরি হচ্ছে। একদিকে তেলের সরবরাহ নিশ্চিত করা যাবে, অন্যদিকে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে নতুন বাজার তৈরি হবে, পাশাপাশি বিনিয়োগ এবং ব্যবসাও বাড়বে। গত কয়েক বছরে গালফ দেশগুলোর সঙ্গে ভারতের ব্যবসা অনেকটাই বেড়েছে, আর এখন সেটাকে আরও বাড়ানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে একটা পথ বন্ধ হয়ে গেলে ভারত শুধু বসে থাকছে না, বরং একসঙ্গে একাধিক নতুন পথ খুঁজে নিচ্ছে। এই পুরো প্রক্রিয়ারই একটা অংশ হল অজিত ডোভালের এই সফর। বাইরে থেকে এটা সাধারণ একটি সফর মনে হলেও এর ভেতরে অনেক বড় কৌশল লুকিয়ে রয়েছে। এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রীও নিয়মিতভাবে গালফ দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রয়োজন পড়লে দ্রুত মন্ত্রীদের পাঠানো হচ্ছে, সরাসরি আলোচনা করা হচ্ছে। এইভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই বোঝা যায় পরিস্থিতির গুরুত্ব কতটা। অন্যদিকে এই পুরো ঘটনায় পাকিস্তান কিছুটা অস্বস্তিতে পড়েছে বলেও মনে করা হচ্ছে, কারণ তারা এই পরিস্থিতিতে নিজেদের বড় খেলোয়াড় হিসাবে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু ভারতের এই সক্রিয় কূটনীতি সেই পরিকল্পনাকে অনেকটাই ধাক্কা দিয়েছে। সবশেষে বলা যায় মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ভারত নিজের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য দ্রুত এবং কৌশলী পদক্ষেপ নিচ্ছে। সামনে কি হবে, এই বৈঠকগুলোর ফল কি দাঁড়াবে, সেটা এখনও পরিষ্কার নয়। তবে এটুকু নিশ্চিত, এই মুহূর্তে গালফ অঞ্চলে যে নীরব কূটনৈতিক খেলা চলছে সেখানে ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে।
অন্যদিকে সাবধানতা হটলেই দুর্ঘটনা ঘটে, এই কথাটা এখন দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে খুব ভালোভাবে মিলে যাচ্ছে। কারণ এই অঞ্চলে একের পর এক এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। আর ঠিক এই সময়েই বাংলাদেশ এমন একটি পদক্ষেপ নিয়েছে যা অনেকের নজর কেড়ে নিয়েছে এবং নানা প্রশ্নও তুলেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এবং নতুন হাইটেক রাডার সিস্টেম বসানো হয়েছে। এই রাডারের নাম গ্রাউন্ড মাস্টার 403 বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধু বিমান চলাচল নিয়ন্ত্রণের জন্যই বসানো হয়েছে, কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সহজ নয়। কারণ এখনকার দিনে যে কোনো উন্নত প্রযুক্তি শুধু একটা কাজে ব্যবহার হয় না, বরং একাধিক কাজে ব্যবহার করা সম্ভব হয়। এই নতুন সিস্টেমটি কোনো সাধারণ রাডার নয়, এটি এমন একটি উন্নত ব্যবস্থা যা আকাশপথে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে সবকিছু খুব সূক্ষ্মভাবে নজর রাখতে পারে। ফ্রান্সের বড় প্রতিরক্ষা কোম্পানি থেলেস গ্রুপ এই প্রযুক্তি তৈরি করেছে, যারা বিশ্বের অনেক দেশকে এমন সিস্টেম দিয়ে থাকে। ফলে বোঝাই যাচ্ছে বাংলাদেশ এখানে একদম আধুনিক মানের প্রযুক্তি ব্যবহার করেছে। এই রাডার 24 ঘন্টা চালু থাকবে এবং আকাশে থাকা প্রতিটি উড়োজাহাজ বা অন্য কোনো গতিবিধি ট্র্যাক করতে পারবে। এর ক্ষমতা এমন যে প্রায় 350 নটিক্যাল মাইল দূর পর্যন্ত উড়োজাহাজের অবস্থান ধরতে পারে, আর বঙ্গোপসাগরের দিকেও অনেক দূর পর্যন্ত যোগাযোগ রাখতে পারে। মানে শুধু ঢাকার আশেপাশেই সীমাবদ্ধ নয়, বরং বড় একটি এলাকার উপর নজর রাখার ক্ষমতা রয়েছে এতে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রাডার শুধু একা কাজ করছে না, এটি চট্টগ্রামের রাডার সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মানে একাধিক জায়গার তথ্য একসঙ্গে জুড়ে একটি বড় নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। ফলে নজরদারির পরিধি অনেকটাই বেড়ে গেছে। এই ধরনের নেটওয়ার্ক তৈরি হলে কোনো কিছুই সহজে চোখ এড়াতে পারে না। এখন এখানেই আসল প্রশ্নটা সামনে আসে, এই সিস্টেমটি কি শুধু বেসামরিক কাজে ব্যবহার হবে, নাকি এর অন্য কোনো দিকও আছে? কারণ আজকের দিনে অনেক প্রযুক্তি ডুয়াল ইউজ হয়, অর্থাৎ একই প্রযুক্তি দিয়ে বেসামরিক কাজ যেমন করা যায়, তেমনি সামরিক কাজেও ব্যবহার করা সম্ভব হয়। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এই রাডার শুধু বিমান ওঠানামা নিয়ন্ত্রণের জন্য নয়, বরং আরও বড় কৌশলগত উদ্দেশ্যও থাকতে পারে। ভারতের দিক থেকে এই বিষয়টা একটু অন্যভাবে দেখা হচ্ছে, কারণ এই রাডারটি এমন জায়গায় বসানো হয়েছে যেখান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আকাশপথ অনেকটাই কাছাকাছি পড়ে। ফলে এই রাডারের আওতায় সীমান্তের ওপারের কিছু অংশও চলে আসতে পারে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই এলাকাগুলোর আকাশপথে কি হচ্ছে তার একটা ধারণা পাওয়া সম্ভব। সবচেয়ে সংবেদনশীল বিষয় হল শিলিগুড়ি করিডর, যাকে অনেকেই চিকেন নেক বলে চেনে। এই করিডর খুবই সরু এবং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল অংশের সঙ্গে যুক্ত করে। এই জায়গাটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি এই অঞ্চলের আশেপাশে কোনো বাইরের নজরদারি ব্যবস্থা থাকে, তাহলে সেটা স্বাভাবিকভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার বলছে এই পুরো প্রকল্পের উদ্দেশ্য একেবারেই পরিষ্কার। তারা বলছে এটি আকাশপথের নিরাপত্তা বাড়ানোর জন্য, বিমান চলাচলকে আরও নিরাপদ এবং নিয়ন্ত্রিত করার জন্য করা হয়েছে। বিশেষ করে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় যাতে কোনো সমস্যা না হয় সেই দিকেই জোর দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, শুধু সরকারি বক্তব্য দিয়ে সব প্রশ্নের উত্তর মেলে না। কারণ বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অনেকটাই জটিল। এক দেশের পদক্ষেপ অন্য দেশের উপর প্রভাব ফেলতেই পারে। তাই অনেকেই এই বিষয়টিকে শুধু প্রযুক্তিগত উন্নতি হিসেবে না দেখে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখছেন। এই পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে রাজনৈতিক পরিবেশ। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের আলোচনা চলছে, শেখ হাসিনার ভূমিকা নিয়ে নানা জল্পনা রয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কেও মাঝে মাঝে টানাপোড়েন দেখা যাচ্ছে। এই সব মিলিয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে যে কোনো বড় পদক্ষেপকে গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। ভারতের জন্য এই পরিস্থিতি কী বার্তা দিচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভারতের উচিত তার নিজস্ব নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা। সীমান্ত এলাকায় প্রযুক্তিগত নজরদারি বাড়ানো দরকার। পাশাপাশি কূটনৈতিক দিক থেকেও যোগাযোগ বজায় রাখা জরুরি, যাতে ভুল বোঝাবুঝি না বাড়ে। ভারত ইতিমধ্যেই উন্নত রাডার, স্যাটেলাইট এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলোকে আরও আপগ্রেড করা দরকার হতে পারে। কারণ এখন প্রতিযোগিতা শুধু স্থলে বা সমুদ্রেই নয়, আকাশেও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সবশেষে বলা যায়, বাংলাদেশের এই নতুন রাডার সিস্টেম শুধু একটি প্রযুক্তিগত উন্নতি নয়, বরং একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এতে বাংলাদেশের আকাশপথের নিরাপত্তা নিশ্চয়ই বাড়বে, কিন্তু একই সঙ্গে এটি পুরো অঞ্চলের নতুন করে চিন্তারও কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ আজকের দিনে যার নজরদারি শক্তি বেশি, তার কৌশলগত অবস্থানও ততটাই শক্তিশালী হয়। এখন বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধু নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ, নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশল লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে।